টাঙ্গাইলে রংপুরগামী আল ইমরান পরিবহনে চলন্ত বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। মানিকগঞ্জে বৈষম্য বিরোধী দুই ছাত্র নেতা আটক, টাকা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ। কুয়েটে অচলাবস্থায় বিপাকে ১৯ ব্যাচের ১,০০০ শিক্ষার্থী, ৫.৫ বছরেও শেষ হয়নি স্নাতক ডিগ্রি। পূর্ব ঘোষণা ছাড়া ভারতের নিষেধাজ্ঞায় স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ব্যাহত, ফেরত যাচ্ছে পণ্যবাহী ট্রাক, কমেছে রাজস্ব। আগামী ৩ মাসের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যুক্ত হচ্ছে দুটি বড় জাহাজ, ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। টাঙ্গাইলে আবারও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় লুটপাটের পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ৪০ জন যাত্রী নিয়ে আল ইমরান বাসটি রাজধানীর আবদুল্লাপুর থেকে রংপুরে যাচ্ছিল। পথে আবদুল্লাপুর, বাইপাইল ও সাভারের নরসিংহপুর থেকে আরও কয়েকজন যাত্রী ওঠেন। রাত ১১টার দিকে তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় বাস চালক, হেল্পার ও সুপারভাইজারের চোখ মুখ বেঁধে ফেলে তারা। পরে যাত্রীদের কাছে থাকা টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ভোর ৫টার দিকে টাঙ্গাইল বাইপাইলের বাইপাসে শিবপুরে বাসটি রেখে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে বাসটি জব্দ করা হয়। গাও হাসতে হুসতে মনে করেন এখন জিনিসের লোভী, টাকা পয়সার লোভে গাও হাসতে হুসতে মনে করেন যে ওইলে মোবাইল টোবাইল টাকা টুকু কানের রিং আসলো সেলে কারে ছেড়ে লিছে। ওদের মাছ থেকে আবার একজন ড্রাইভার, তারাই মনে করেন গাড়ি চালাইছে। আর ভোর ৫টা বাজে আমাদের ওরা আর কি টাঙ্গাইলের এইদিকে আসিয়া নামাই দিছে। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, শুরুতেই জানতে চাই যে মঙ্গলবার রাতে ঠিক কখন এবং কোন জায়গায় এই ডাকাতির ঘটনা ঘটে? হাইওয়ে পুলিশ আপনাদের কি জানিয়েছে? আমরা কথা বলেছি টাঙ্গাইল সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তানভীর আহমেদের সাথে। তিনি যেটা জানিয়েছেন যে গতকাল রাতে ১১টার পর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা নামক স্থানে আসলে এই বাসের নিয়ন্ত্রণ নেয় ডাকাত সদস্যরা, এবং তারপরে ভোর ৫টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জায়গায় এই যে বাসটি দেখা যাচ্ছে, এই বাসটি নিয়ে ডাকাত দল ঘোরে এবং যাত্রীদের কাছ থেকে তাদের মালামাল লুণ্ঠিত করে। এ সময় বাসে ১০ থেকে ১১ জন নারী যাত্রী ছিল। তাদের কাছ শরীর থেকে গহনা, মোবাইল এবং টাকা নেওয়ার সময় শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে সেখানে আমরা যাত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি। এর সাথে যোগ করি, বাসটা কিন্তু বাইপাইল থেকে যখন যাত্রীরা ওঠে, নরসিংহপুর থেকে যাত্রীরা ওঠে, এই যেসব জায়গা থেকে যাত্রীরা ওঠে এখান থেকে কিন্তু ডাকাতরা যাত্রী বেশে ওঠে, এমনটাই কিন্তু বাসের যিনি হেল্পার রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছে। এবং তিনি যেটা বলছে যে এলেঙ্গা আসার পরেই এই ডাকাত দলরা প্রথমে বাসের যিনি চালক রয়েছে তার উপর আক্রমণ করে, দেশীয় অস্ত্র নিয়ে তাকে সরিয়ে দেয় এবং বাসে চালক সহ ৩ জন কর্মচারী ছিল, তাদেরকে হাত পা বেঁধে, চোখ বেঁধে রাখে এবং তারপরে ডাকাতিটা সংঘটিত হয়। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই ডাকাতি সংঘটিত হওয়ার পরে সদর উপজেলার যে বাইপাস রয়েছে সেই বাইপাসে বাসটি রেখে ডাকাত দল চলে যায়। তারপর 999-এ ফোন পেয়ে টাঙ্গাইল সদর থানার পুলিশ সদস্যরা সেখানে যে বাসটি জব্দ করে এবং যারা যাত্রী রয়েছিল সেখান থেকে চলে আসে এবং যাত্রী থেকে একজন মিনু মিয়া, ৮ থেকে ৯ জন অজ্ঞাত ডাকাতদের আসামি করে মামলা করা হয়। পুলিশ যেটা বলছে যে ডাকাত ধরতে এরই মাঝে পুলিশের বেশ কয়েকটি টিম জেলা জুড়ে কাজ করছে এবং তারা যেটা আশা করছে খুব দ্রুততম সময়ের মাঝে এই বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে বাস ডাকাতির সর্বশেষ। মামুনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। চাঁদাবাজি ও পুলিশের সাথে অসৎ আচরণের অভিযোগে মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মেহরাব খান ও আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন জনের বিরুদ্ধে মামলার পর অব্যাহতি দেওয়ার কথা
বলে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পাশাপাশি পুলিশের সাথে অসদাচরণ এবং মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক আইডির সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যকে দায়িত্ব পালনে অক্ষম উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেছে শিক্ষক সমিতি। দুপুরে সংবাদ সম্মেলনে একজন যোগ্য উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান শিক্ষক নেতারা। এর আগে তারা বেলা 11টা থেকে 1.5 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন। পরে দুপুর 1টায় সাধারণ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে 4 মে থেকে আন্দোলন চললেও তাদের দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি উপাচার্য। এ সময় উপাচার্যকে দায়িত্ব পালনে অক্ষম হিসেবে মন্তব্য করেন তারা। পরে দাবি আদায়ে আগামীকাল ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। মোটা দাগে যেটা বুঝতে পারছি যে উনি এই দায়িত্ব পালন করতে আসলে অপারগ, উনি অক্ষম। তা আমরা এটাকে আর দীর্ঘায়িত না করার জন্য ওনার প্রতি আহ্বান জানাচ্ছি, অনুরোধ রাখছি যে এই সংকটটা যেন দীর্ঘায়িত না হয়, সেই জায়গা থেকে আপনি আপনার সম্মানের সাথে আপনি দ্রুত সিদ্ধান্ত দিবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থায় বেশি বিপাকে পড়েছেন 19 ব্যাচের 1000 শিক্ষার্থী। করোনা সহ নানা কারণে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে 5.5 বছর সময় অতিবাহিত হয়েছে তাদের। বর্তমান সংকটে চাকরির আবেদন বা উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যাওয়াও পিছিয়ে যাচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং 4 বছরের স্নাতক শেষ করতে 5.5 বছরের বেশি সময় পার হলেও তা সম্পন্ন করতে পারেনি 19 ব্যাচের শিক্ষার্থীরা। চলমান পরিস্থিতিতে তা আরও দীর্ঘায়িত হওয়ায় বিপাকে তারা। করোনার জন্য তো পিছিয়ে আমাদের হওয়ার কথা ছিল 24 সালে, কিন্তু আমরা 24 সালেও এখন বের হতে না পেরে এখন আমাদের 25 সাল হয়ে গেছে। আমরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন পর্যন্ত সব অচল অবস্থায় রয়েছে। সংকট নিরসনে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। উভয়েরই বিচার হোক, বাইরে যারা অ্যাটাক করেছে, যারা হামলা করেছে ওদের বিচার হোক, প্লাস এখানে যারা আছে এদেরও বিচার হোক। তবে কোনো নির্দোষ যেন হচ্ছে, নির্দোষের যেন বিচার না হয়। টিচারদের সাথে একত্রতা পোষণ করতে এবং যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছে ওটা মেনে নিয়ে আমরা এগোতে যাচ্ছি। শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংকট সমাধান হলে বিশেষ ব্যবস্থায় এসব শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। ডিসিকেও বলবো এদের টাইমটা শর্ট করে একটু টাইমটা কভার করা, এছাড়া মেকআপ করার কোনো পথ নাই। ভিসিকে বারবার বলছি আপনি একটা জরুরি মিটিং আছে সেই মিটিংটা দেন, আর এই সপ্তাহে উত্তরণ করলে আমার ধারণা রোববার থেকে ক্লাস শুরু হতে পারে। ছাত্র শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে 3 মাস ধরে অচল কুয়েট। এতে সেশন জট বাড়ার পাশাপাশি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুশ্চিন্তায় অভিভাবকরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও কলম বিরতিতে নেমেছেন কর্মকর্তা কর্মচারীরা। এর আগে 5 দিনের কলম বিরতির পর মঙ্গলবার কাজে যোগ দেন তারা। তবে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ না নেয় আবারও কর্মবিরতি শুরু করেন তারা। এতে সকাল থেকে স্থবির হয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউস। ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছে কাস্টমস হাউসে আসা সেবাগ্রহীতারা। তৈরি হচ্ছে শুল্কায়নে ধীরগতি, যার প্রভাব পড়ছে বন্দরে যথাসময়ে আমদানি রপ্তানি পণ্য লোড আনলোডিংয়ে। দ্রুত এই সমস্যার সমাধানে সকল পক্ষকে কাজ করার আহ্বান তাদের। একই দাবিতে রাজশাহী কর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন কর্মকর্তারা। তাদের দাবি, সরকারের এখনো কোনো ইতিবাচক মনোভাব না দেখানোয় কলম বিরতি পালন করছেন তারা। গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী। প্রতিবেশীরা জানান, সকালে ঘর থেকে দীর্ঘ সময় ধরে শিশুর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। পরে আশপাশের লোকজন ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাড়ির মালিককে ঘটনা জানান। পরে দরজা খুলে আকলিমার মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য। গার্মেন্টস পণ্য সহ নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফেরত যাচ্ছে স্থলবন্দর থেকে। সড়কপথে পণ্য পাঠাতে না পেরে বিপাকে ব্যবসায়ীরা। নৌ ও আকাশপথে পণ্য রপ্তানিতে খরচ ও সময় দুটোই বাড়বে, তাই আগের এলসি করা পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল চান তারা। ভারতের সঙ্গে স্থলপথে বাণিজ্যের সবচেয়ে বড় বন্দর যশোরে বেনাপোল। তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সাবান, মাছ, কেমিক্যাল সহ বিভিন্ন পণ্য এই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয় ভারতে। চলতি অর্থবছরে রপ্তানির শীর্ষে ছিল গার্মেন্টস পণ্য। তবে গত 17 মে স্থলপথে গার্মেন্টস সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর জেরে বেনাপোল বন্দর থেকে ফেরত গেছে শতাধিক পণ্যবাহী ট্রাক। এই পণ্য যদি সমুদ্রপথে ও বিমানবন্দর দিয়ে রপ্তানি হয় তাহলে খরচ ও সময় 3-4 গুণ বৃদ্ধি পাবে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক পাঠানো হতো ভারতে। এই স্থলবন্দর দিয়ে গত 6 মাসে $56 লাখ তৈরি পোশাক রপ্তানি হয়েছে। আকস্মিক নিষেধাজ্ঞায় রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। সোনামুজি স্থলবন্দর এক্সপোর্ট না হলে আমরা এক্সপোর্টের দিক থেকে আমরা থাকবো, বঞ্চিত থাকবো। সিলেটে চাতলা, শেওলা, জকিগঞ্জ সহ কয়েকটি স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, ফলমূল রপ্তানি হয়ে থাকে ভারতে। ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার জেরে 7 সিস্টার সহ সিলেট সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় পণ্যের দাম বাড়বে। আমদানিকারক রপ্তানিকারক যে ডলারেই নিবে সেই ডলারে কস্টিং করেই বিক্রি করবে, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। ভারতের নিষেধাজ্ঞার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দৈনিক 40 লাখ টাকার পণ্য রপ্তানি কমেছে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানি 30% কমায় স্থলবন্দরের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে জানালেন কর্তৃপক্ষ। আগে যেত পার ডে 30-40 গাড়ি, আর এখন কমে আসছে, এটা 10 গাড়ি চলে আসছে। কিন্তু ওই পণ্যগুলো আমরা এক্সপোর্ট বেশি করতাম, ওগুলো কমে আসছে। আমাদেরও বন্দর মাসুল আগে যেটা কমে যাবে। নিষেধাজ্ঞা দেওয়ার পর লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে অন্তত 18টি পণ্যবাহী ট্রাক ফেরত গেছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়েও ভারতের প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ও প্লাস্টিক পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা সব পণ্য রপ্তানি স্বাভাবিক আছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর আহমেদ, সিলেটের কয়েকটি স্থলবন্দর দিয়ে তো আমরা জানি যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক এবং ফলমূল রপ্তানি হয়, সেক্ষেত্রে এগুলোতে রপ্তানিতে কি ধরনের প্রভাব পড়ছে? মূলত হচ্ছে ভারতের 7 সিস্টারের সাথে কিন্তু সিলেট সীমান্তের বেশ কিছু এলাকায় শুল্ক বন্দর, স্থলবন্দর দিয়ে কিন্তু পণ্য রপ্তানি হয়। সিলেটে আসলে সবচেয়ে বড় যে স্থলবন্দর, যেটা কামাবিল স্থলবন্দর, সেখান থেকে আসলে মূলত ভারত থেকে আসলে এখানে আমদানি করা হয়, বেশি পাথর আমদানি করা হয় এবং কিছু পণ্য আছে যে পিভিসি পণ্য, স্থানীয়ভাবে উৎপাদিত কিছু পণ্য আছে, সেগুলো আসলে রপ্তানি করা হয় এই স্থলবন্দর দিয়ে। এছাড়া বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্টেশন দিয়ে, সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণ পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয়। বিশেষ করে প্রক্রিয়াজাতকরণ খাদ্য আছে, প্রাণ RFL এর বিভিন্ন পণ্য আছে যেগুলো ভারতে খুবই জনপ্রিয় এবং এই পণ্যগুলো এখন আসলে এই যে নিষেধাজ্ঞার কারণে রপ্তানি করা যাচ্ছে না। এখানকার স্থানীয় রপ্তানিকারক যেটা আমাদের বলছেন যে ভারতের নিষেধাজ্ঞার কারণে এই যে সমস্যা বা অচল অবস্থা তৈরি হয়েছে রপ্তানিতে, এটা কিন্তু যে হারে বাংলাদেশ কিন্তু রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি ভারতে যেখানে 7 সিস্টার কিন্তু আপনি জানেন অনেকটা দুর্গম, ভারতের কেন্দ্রীয় যে অঞ্চলগুলো আছে এর সাথে মূলত হচ্ছে এই অঞ্চলগুলো থেকে বাংলাদেশের সাথে বাণিজ্যের ফলে কিন্তু তারা ভারতের 7 সিস্টারে যারা বসবাসকারী আছেন, বাসিন্দারা আছেন, তারা কম মূল্যে কিন্তু পণ্যগুলো কিনতে পারেন। বিশেষ করে কস্টিং কম হওয়ার কারণে এখানে পণ্যগুলোর দাম অনেকটা কম হয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশি যে পণ্যগুলো ওখানে যায়। এই রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কারণে কিন্তু ভারতের বাসিন্দারা, যারা স্থানীয় বাসিন্দারা কিন্তু অনেকটা পণ্যের দাম বাড়বে এমনটা মনে করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশে যেটা ক্ষতি হচ্ছে, আপনি জানেন যে এখানে বেশ কয়েকটি শুল্ক স্টেশন আছে, এখান দিয়ে যে রপ্তানি কার্যক্রমগুলো চলত, প্রতিদিন অন্তত প্রায় $2 লাখ বেশি পণ্য রপ্তানি হতো এই স্থলবন্দরগুলো দিয়ে। এখন আসলে যেহেতু ভারতের নিষেধাজ্ঞার কারণে রপ্তানি বন্ধ রয়েছে, এ কারণে স্থানীয় ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সরকারও কিন্তু রাজস্ব হারাচ্ছে। এই বিষয়টা আসলে এখানকার ব্যবসায়ী যারা বলছেন, তারা বলছেন যে এই বিষয়টা সরকারের উদ্যম মহল এবং ভারতের সাথে আলোচনা করে এই বিষয়টা সমাধান করলে কিন্তু দেশের পণ্য রপ্তানির যে সমস্যা সংকট তৈরি হচ্ছে, এই সংকটটা যেমনি সমাধান হবে, পাশাপাশি দুই দেশের যে বাণিজ্যিক সম্পর্ক সেটাও কিন্তু অটুট থাকবে। তো এই মুহূর্তে আসলে আমার সিলেটের কাস্টমস কর্মকর্তা যেটা আমাদের বলছেন যে প্রভাবটা পড়েছে, এটা কিন্তু বড় একটা প্রভাব আসলে ধীরে ধীরে পড়বে, কারণ এই মুহূর্তে যেহেতু কয়েকদিন হলো
এই নিষেধাজ্ঞার কারণে পণ্য রপ্তানি হচ্ছে না, এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে বড় একটা ক্ষতির সম্ভাবনা আছে এবং কি পরিমাণ প্রভাব পড়বে তারা কিছুদিন পরেই তারা সেটা অ্যাসেস করতে পারবেন, এমনটা তারা আমাদের জানিয়েছেন। ভারতের আমদানির নিষেধাজ্ঞা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে 2টি খোলা পণ্যবাহী বড় জাহাজ। প্রতিষ্ঠার পর এবারই প্রথম সংস্থাটি নিজস্ব অর্থায়নে এসব জাহাজ কিনছে। এতে শিপিং কর্পোরেশনের বহরে জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে 7টি, যা রাষ্ট্রীয় এই সংস্থাকে লাভের দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি বিদেশি মুদ্রার সাশ্রয়ের কথাও বলছে বিশিষ্টজনরা। গত অক্টোবরে 4 দিনের ব্যবধানে বিস্ফোরণ ও আগুনে পুড়ে নষ্ট হয় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি জাহাজ, বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি। এই অবস্থায় দ্রুত জাহাজের সংখ্যা বাড়াতে উদ্যোগ নেয় সংস্থাটি। এরই মধ্যে ক্রয় সংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ হয়েছে। প্রায় 65,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি জাহাজ কিনতে চলতি মাসেই আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 2টা বড় সাইজের প্রায় 65,000 টনের ডেডওয়েট টনেজের বাল্ক ক্যারিয়ার আমরা কিনতে যাচ্ছি এবং আশা করছি আগামী 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে আমাদের বহরে যুক্ত হবে। জাহাজ বাণিজ্যের সাথে জড়িতরা বলছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ বাড়লে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের বড় সুযোগ তৈরি হয়, পাশাপাশি দেশি নাবিকদের কর্মসংস্থানও বাড়ে। আমরা যে জাহাজগুলো বাইরের দেশ থেকে হায়ার করছি, চার্টার করছি, তাতে করে কিন্তু আমাদের পণ্যটার জন্য ওই জাহাজগুলোর জন্য কিন্তু আমাদের ডলারে তার ভাড়া এবং বা মূল্য পরিশোধ করতে হচ্ছে। আর আমাদের নিজস্ব জাহাজ হলে পরে আমাদের এই কারেন্সিগুলো, ফরেন কারেন্সিগুলো কিন্তু আমাদের দেশেই থেকে যাবে। ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি সম্প্রতি 55 কোটি টাকায় স্ক্র্যাপ হিসাবে বিক্রি করা হয়েছে। এর বদলে 2টি ভাড়া জাহাজে জ্বালানি তেল পরিবহন করছে বিএসসি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জলাবদ্ধতার ভোগান্তি। এছাড়া বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রাম ও লালমনিরহাটে তলিয়ে গেছে ফসলের জমি। নদ নদীর পানি বাড়তে থাকায় আগাম বন্যার শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা থেকে নোয়াখালীতে মাঝারি ও ভারী বৃষ্টির কারণে মাঝদিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে তলিয়ে গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। মাস্টারপাড়া, খন্দকারপাড়া, লক্ষ্মীনারায়ণপুর সহ বিভিন্ন আবাসিক এলাকায় উঠেছে পানি। ড্রেনেজ ব্যবস্থা সুব্যবস্থা না থাকার কারণে একটু বৃষ্টিপাত হলেই আপনি দেখেন না চতুর্দিক থেকে পানি উঠে যায়। মিজিবাই রোড, আলফারুক স্কুল রোড, এমন পাবলিক কলেজ রোড, এই রোডগুলোতে খুবই পানি জল আসতে আমার একদম খুবই কষ্ট করে। থেমে থেমে বৃষ্টিতে চাঁদপুরে হাজীগঞ্জ বাজারেও জমেছে পানি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলজটে বেড়েছে দুর্ভোগ। রংপুরে 3 দিন ধরে বৃষ্টিতে নগরীর বাবুখা, মাস্টারপাড়ার বাসিন্দাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টির কারণে বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। লালমনিরহাটে ভারী বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল ডুবে বেড়েছে দুর্ভোগ। অনেক এলাকায় বোরো ধান তলিয়ে গেছে। কুড়িগ্রামে টানা বৃষ্টিতে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ 16 নদ নদীর পানি বেড়েছে। তলিয়ে গেছে 9 উপজেলার 4 শতাধিক হেক্টর জমির বোরো ও বাদাম সহ অন্যান্য ফসল। ছোটোখাটো খাল, নদ নদী আছে, এগুলো ভরে গেছে এবং আমাদের ধানের যে ক্ষেতগুলো আছে এগুলো অনেকটাই ডুবে গেছে। বৃষ্টিপাতের জন্য নামা জমি সম্পূর্ণ তলে গেছে, কিন্তু ধান কাটতে পারেনি মানুষ। আরও সম্ভব আছে বড় বন্যা হওয়া। নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এর ফলে আমাদের বোরো ধান, চীনাবাদাম, পাট, সবজি এবং ভুট্টা নিমজ্জিত হয়। অন্যান্য ফসলের কোনো ক্ষতি না হলেও আমাদের বাদাম চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, ধূপজান, চলতি সহ সব নদ নদীর পানি। তবে জেলার হাওরগুলোতে এখনই বন্যার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবার নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, একটু জানতে চাই, কাল রাত থেকে তো নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে, আজকে আবহাওয়া কেমন আর কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে? হ্যাঁ, গতকাল সন্ধ্যা 6টা থেকেই নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে এবং আজ বেলা 12টা পর্যন্ত আবহাওয়া অফিস জানিয়েছে যে 218 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং
এটি এ পর্যন্ত এই জেলার বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আমি যদি দেখাই, এখানে এই একটি আবাসিক এলাকা, এটিও শহরের একেবারে মধুসূদনপুর এলাকা বলা হয়, গুরুত্বপূর্ণ এলাকা। এখানে দেখাই যাচ্ছে একেবারে বাড়িঘরের মধ্যে পানি প্রবেশ করেছে এবং ভেতরের দিকে আরও খারাপ অবস্থায়। এর আশপাশে যত বাড়িঘর রয়েছে প্রায় সবগুলোতেই পানি প্রবেশ করেছে। পাশাপাশি সরকারি বেসরকারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করেছে। দোকানপাটে অসংখ্য দোকানপাট কালকে রাতেই জলমগ্ন হয়ে গেছে। দোকানপাটের মালামাল নষ্ট হয়ে গেছে বলে স্থানীয় যে ব্যবসায়ীরা তারা জানিয়েছেন, তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। এবং শহরের গুরুত্বপূর্ণ অসংখ্য সড়ক যেগুলো অফিস আদালতে যাওয়ার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে, প্রায় সবগুলো সড়কেই পানির নিচে তলিয়ে আছে। এই দুর্ভোগের জন্য স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে আসলে দীর্ঘদিন থেকে যে ড্রেনেজ ব্যবস্থার বিপর্যয় ঘটেছে এবং যে এখানে যে খাল রয়েছে পানি নিষ্কাশনের জন্য, খালটি দখল হয়ে গেছে এবং এই কারণেই দিনের পর দিন খাল দখল এবং ড্রেনের মুখে ময়লা আবর্জনা জমে ড্রেন ভরাট হয়ে যাওয়ার কারণে আসলে এই দুর্বিষহ দুর্বিপাকে পড়েছে পৌরবাসী। এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্থানীয় বাসিন্দাদের মত হচ্ছে যে অনতিবিলম্বে যদি এই ড্রেনগুলোকে পরিষ্কার না করা হয় এবং খালের মুখগুলোকে যদি পরিষ্কার না করা হয়, বিশেষ করে খালে যেখানে যেখানে দখল হয়ে আছে, স্থায়ী স্থাপনা তৈরি করে দখল করে রেখেছে, ওই দখলমুক্ত করে খালকে যদি সংস্কার না করা হয় বর্ষার আগে, তাহলে গত বছর আগস্ট থেকে 3 মাস ব্যাপী স্মরণকালের ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতা প্রত্যক্ষ করেছে এই নোয়াখালী পৌরবাসী। এবারও সেই পরিস্থিতির মুখোমুখি হবে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন। এই বিষয়ে অনতিবিলম্বে স্থানীয় জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা সহ সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দারা বারবার দাবি জানাচ্ছেন। এবং আবু নাসের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সিরাজগঞ্জের চৌহালিতে খামারিকে শ্বাসরোধে হত্যার পর গরু ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কাউলিয়াচরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে নাতি খলিলকে সঙ্গে নিয়ে কাউলিয়াচরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন তারা মিয়া। রাতে ডাকাত দল তাদের উপর হামলা চালায়। এ সময় নাতিকে বস্তায় ভরে তারা মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে 3টি গরু নৌকায় করে নিয়ে তারা পালিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শেরপুরের ঝিনাইগাতিতে বন্য হাতির আক্রমণে 2 জনের মৃত্যু হয়েছে। রাতে উপজেলার গান্ধীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান রাত 9টার দিকে লোকালয়ে চলে আসে বন্য হাতি। এ সময়ে ঢাকঢোল পিটিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর সময় পায়ে পিষ্ট হয়ে মারা যান আজিজুর রহমান। অন্যদিকে রাত 10:30টার দিকে বাড়ি ফেরার পথে বন্য হাতির মুখে পড়েন স্থানীয় 4 ব্যক্তি। এ সময় অন্যরা দৌড়ে বাঁচতে পারলেও মারা যান এফিলিস হাগিদক। গত কয়েকদিন ধরে বন্য হাতির দল গজনী ও আশপাশের এলাকায় বোরো ধান, কাঁঠাল ও লিচুর বাগান সহ বিভিন্ন স্থানে হানা দিচ্ছে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর সদরে খালের 2 পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকাল থেকে উপজেলার ছাগলছিড়া ও জকসেন পোদ্দার বাজার খালের দুপাশে অভিযান চালানো হয়। প্রথম দিনেই অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। দীর্ঘদিন ধরে খালের দুপাড়ে অবৈধভাবে দখল করে বহুতল স্থাপনা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি খালের মাঝখানে বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানির প্রবাহ বিঘ্নিত হচ্ছে। এতে সামান্য বৃষ্টি হলে শহরের বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। খালের প্রভাব স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে। ঝালকাঠি সদরের কেওড়া ইউনিয়নের প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলা সারিঙ্গল এলাকায় কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন ইউনিয়নের সর্বস্তরের মানুষ। তাদের অভিযোগ, দীর্ঘ 1 যুগ আগে রাস্তাটি নির্মাণ করা হলেও কোনো সংস্কার করা হয়নি। এতে রাস্তাটির বেহাল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়াও সড়কটিতে রয়েছে বেশ কয়েকটি পুরনো ও ঝুঁকিপূর্ণ কালভার্ট। পুলিশ বক্স থেকে সারেঙ্গল বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তাটি সংস্কারের দাবি তাদের।
রাঙামাটিতে পার্বত্য জেলার কৃষক ও জনপ্রতিনিধিদের নিয়ে আঞ্চলিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উচ্চ ফলন সহ নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকের করণীয় বিষয়ে বক্তারা বলেন, পাহাড়ের কৃষিতে লাভজনক এবং নিরাপদ খাদ্য উৎপাদন করতে হলে কৃষি প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। সেই সাথে পাহাড়ের প্রেক্ষাপটে কৃষকদের কৃষির সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে। তা না হলে কৃষকরা আশানুরূপ ফলন পাবেন না। কর্মশালা উপলক্ষে বিভিন্ন প্রকারের মৌসুমী ফলের প্রদর্শনীর আয়োজন করা হয়। নীলফামারীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিশু নিয়াজ ও রিফাত বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। দীর্ঘ সময় পর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে পুকুরে তল্লাশি চালিয়ে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালীতে গাজী কালু চম্পাবতী মেলা বসানো নিয়ে জামায়াত বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে 11 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাপাইগাছি বাজারে এ ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি দোকান। পুলিশ জানায়, গাজী কালু চম্পাবতী মেলায় অশ্লীল ও জুয়ার অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি জানায় জামায়াতের নেতাকর্মীরা, কিন্তু বিএনপি নেতাকর্মীরা মেলা বসানোর চেষ্টা করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।